বেশি দূরে নয়, হয়তো গড়িয়া বা টালিগঞ্জ বা দমদমে কারুর বাড়িতে গেছি। সেখানে এখনো কিছু ফাঁকা জায়গা আছে, গাছপালা আছে, একটা দুটো পুকুর আছে। সেরকম জায়গায় যদি হঠাৎ খুব জোরে বৃষ্টি নামে, আমি জানলার কাছে কিংবা ঢাকা বারান্দায় গিয়ে দাঁড়াই। চোখ ভরে দেখি হাওয়ার ধাক্কায় গাছগুলোর এলোমেলো নাচ, আর ঘাস ভরা মাঠের ওপর অবিশ্রান্ত বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে শুনতে আমার মন খারাপ হয়ে যায়। আমার দীর্ঘশ্বাস পড়ে। মনে পড়ে যায় অনেক দিন আগের এইরকম একটা বর্ষার দিনের কথা। প্রকৃতির নিয়মে প্রত্যেক বছরই তো বর্ষা আসে। জীবনের যতগুলি বছর আমরা কাটিয়ে যাচ্ছি, ততগুলি বর্ষা ঋতু দেখে যাচ্ছি। বৃষ্টির মধ্যে কত রকম মনে রাখার মতন ঘটনাই তো ঘটে, কিন্তু আমার শুধু বিশেষ একটি বর্ষার কথাই মনে গেঁথে আছে। কত বয়স হবে তখন আমার? 18 কিংবা 19। ভানু কাকাদের একটা বাড়ি ছিল গালুডিতে। প্রত্যেক বছরই পুজোর সময় ভানু কাকা আমাদের নিয়ে যেতে চাইতেন সেখানে। কি কারণে যেন আমাদের যাওয়া হতো না। ভানু কাকার সঙ্গে আমরা কোনোদিনই গালুডি যাইনি। একবারই মাত্র গেছি গালুডিতে, তাও পুজোর সময় নয়। কেন যে গ্রীষ্মকালে এই গরমে জায়গায় যাওয়া ঠিক হয়েছিল তা এখন মনে নেই। ভানু কাকা আমাদের চাবি দিয়েছিলেন আর মালির নামে একটা চিঠি, কিন্তু শেষ মুহূর্তে বাবা যেতে পারলেন না। বাবার অফিসে গোডাউনে আগুন লেগে গিয়েছিল হঠাৎ। তখন তার কলকাতা ছেড়ে যাওয়া চলে না। আমাদের টিকিট কাটা পর্যন্ত হয়ে গিয়েছিল। তাই ঠিক হলো মাকে নিয়ে আমরা ভাই বোনেরা চলে যাব। বাবা কয়েকদিন পরে আসবেন। ট্রেন ছাড়ার মুহূর্তে আমি হয়ে গিয়েছিলাম হেড অফ দ্য ফ্যামিলি। মা ও ছোট ভাই বোনের দায়িত্ব আমার ওপর। গালুডিতে ভানু কাকাদের বাড়িটা ছিল বেশ ফাঁকা জায়গায়, স্টেশন থেকে অনেকটা দূরে। ছোট দোতলা বাড়ি, সামনে পেছনে বাগান, পাঁচিলের ওপাশে ঢেউ খেলানো প্রান্তর। ওইসব জায়গায় গ্রীষ্মকালে কেউ বেড়াতে যায় না। অনেক বাড়ি তালা বন্ধ ছিল। সারাদিন কাজ তো কিছু নেই, বাগানে খানিকটা খেলাধুলো আর নানা রকম খাওয়ার চিন্তা। দুপুরে অসহ্য গরম বাতাস, বাইরে বেরুবার উপায় নেই। শত গরমে ঘুমও আসে না। রাস্তায় পোস্টম্যানের সাইকেলের ক্রিং ক্রিং শুনলেই মনে হতো আজ কি চিঠি আসবে। কিন্তু প্রত্যেকদিন কে লিখবে আমাদের চিঠি? বাবার কাছ থেকে একখানা চিঠি এসেছিল, তার আসতে আরো কয়েকদিন দেরি হবে। বালক থেকে সাবালক পদে উত্তীর্ণ হয়েছিলাম বলে আমার সব সময় নতুন কিছু একটা করতে ইচ্ছে করত। কিন্তু গালুডির মতো নির্জন জায়গায় কি বা করার থাকতে পারে? মাঝে মাঝে ট্রেনে চেপে চলে যেতুম ঝাড়গ্রাম কিংবা ঘাটশিলা কিছু কেনাকাটি করার জন্য। কেনাকাটি আসল উদ্দেশ্য নয়, গালুডিতেও মোটামুটি সব জিনিসই পাওয়া যায়, কিন্তু ওই যে আমি যখন ইচ্ছে একা একা ট্রেনে ভ্রমণ করতে পারি, সেটাই ছিল একটা উত্তেজনার ব্যাপার। ওই রকম বয়সে বেশিরভাগ ছেলেই একটু লাজুক হয়। আমি অচেনা লোকজনের সঙ্গে ভাব জমাতে পারতুম না কিছুতেই। গালুডির তুলনায় ঝাড়গ্রামে লোকজন অনেক বেশি। সেখানে গিয়ে ঘুরে বেড়াতাম রাস্তায় রাস্তায়, কিন্তু কারোর সঙ্গে আলাপ হয়নি। ঘাটশিলাতেও একদিন গিয়ে দেখি সুবর্ণরেখার ধারে এক দল ছেলে মেয়ে পিকনিক করতে এসেছে এই গরমের মধ্যে। কিন্তু তারা অনেকেই আমার বয়সী। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দেখছিলুম ওদের। ওরা খেলছে, হাসাহাসি করছে, নিজেরাই রান্না করছে উনুন ধরিয়ে। বারবার ইচ্ছে করছিল ওদের দলে মিশে যাই, কিন্তু ওরা আমাকে ডাকেনি। ডাকলেও বোধহয় আমি লজ্জায় ওদের সঙ্গে যোগ দিতে পারতাম না। নিজেকে দারুণ একা মনে হতো। গালুডিতে আমাদের বাড়ির কাছাকাছি 2-3খানা বাড়ি একেবারে ফাঁকা। সেই জন্য আমাদের খুব ডাকাতের ভয় ছিল। সন্ধ্যের পর দরজা জানলা বন্ধ করে বসে থাকতুম ভেতরে। সেজন্যই সন্ধেগুলো আরো অসহ্য বোধ হতো। আমাদের বাড়ির কেয়ারটেকারটি যেমন বুড়ো তেমন রোগা। আমরা ওর নাম দিয়েছিলাম লটপট সিং। ডাকাত কেন, সামান্য একটা চোর এলেও বোধহয় ওর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যেত না। একদিন বিকেল বেলা আমরা বাইরের বাগানে বসে চা খাচ্ছি, এমন সময় দেখলুম আমাদের গেটের সামনে এসে দাঁড়িয়েছে 2জন মহিলা আর একটি বাচ্চা ছেলে। মা জিজ্ঞেস করলেন, ওরা কারা? আমি ওদের চিনি না, আগে কখনো দেখিনি। ওরা গেটের কাছে দাঁড়িয়ে আমাদের দেখতে লাগলো কিছুক্ষণ, তারপর গেট ঠেলে ভেতরে ঢুকলো। আমরা চায়ের কাপ নামিয়ে রেখে তাকিয়ে রইল। এ পর্যন্ত গালুডিতে
কেউ আমাদের বাড়ির গেট দিয়ে ঢোকেনি। আজও আমি সেই দৃশ্যটি স্পষ্ট দেখতে পাই। একেবারে সামনে রয়েছে রত্নাদি, নীল শাড়ি পরা, বেশ লম্বা চেহারা, পিঠের ওপর চুল খোলা, তার পাশে লাফাতে লাফাতে আসছে পিকলু। তার বয়স 7 বছর, কালো হাফ প্যান্ট আর হলদে গেঞ্জি পরেছে সে। তাদের পেছনে একটু ব্যবধান রেখে আস্তে আস্তে হেঁটে আসছে এলা। যেন তার ভেতরে আসবার ইচ্ছে ছিল না। এলা পরে আছে একটা হরিণ রঙা শাড়ি। সমস্ত দৃশ্যটা আমার স্মৃতিতে যেন একটা বাঁধানো ছবি, যদিও তখন আমি তাদের নাম জানতাম না। প্রথম মহিলাটি একেবারে কাছে এসে হাসি মুখে মাকে বললেন, মাসিমা, আমায় চিনতে পারছেন? আমি রত্না। মা তখনও চিনতে পারেননি। কৌতূহলের সঙ্গে একটু একটু হাসি মিখিয়ে চেয়ে রইলেন। মহিলাটি মাকে প্রণাম করে বললেন, সেই যে গড়পাড়ে আমরা। মা সঙ্গে সঙ্গে বলে, ও তুমি রত্না, সত্যি চিনতে পারিনি প্রথমটা, এসো এসো এসো। একটুক্ষণ কথাবার্তাতেই সব বোঝা গেল। আমরা একসময় গড়পাড়ে একটা বাড়িতে ভাড়া থাকতুম। সে প্রায় 10-12 বছর আগেকার কথা। আমারই সেই বাড়িটার কথা ভালো করে মনে নেই। আমার ছোট বোন তখন জন্মায়নি। রত্নাদিরা থাকতেন পাশের ফ্ল্যাটে। আমাদের থাকার সময় রত্নাদি নতুন বউ হয়ে এসেছিলেন সেখানে। সেটুকুই আমার মনে আছে যে বিয়ের কোনো উৎসবও হয়নি, খাওয়া দাওয়াও হয়নি, তবু সে বাড়িতে একজন নতুন বউ এসেছিল। বাড়িতে এবং পাড়াতে সেটা ছিল একটা আলোচ্য বিষয়। আমারও শিশু মনে একটা খটকা লেগেছিল। শৈলেন্দা আর রত্নাদি এক অফিসে চাকরি করতেন। একদিন সন্ধেবেলা রেজিস্ট্রি বিয়ে সেরে ওরা একসঙ্গে গড়পাড়ের বাড়িতে চলে আসেন। আমার মায়ের সঙ্গে রত্নাদির বেশ ভাব হয়ে গিয়েছিল। রত্নাদিদের নতুন সংসার সাজিয়ে দিতে মা সাহায্য করেছিলেন কিছু কিছু। রত্নাদি সেই সব কথাই বলতে লাগলেন উচ্ছ্বসিতভাবে। রত্নাদির বিয়ের পর আমরা ওই গড়পাড়ের বাড়িতে ছিল মাত্র 1 বছর। তারপর উঠে যাই ভবানীপুরে। রত্নাদিরাও তখন ওই বাড়িতে থাকেন না। রত্নাদি এলার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, মাসিমা, এ আমার ছোট বোন, আপনি 2-1 বার দেখেছেন ওকে। অবশ্য ও তখন খুবই ছোট ছিল। মা বললেন, হ্যাঁ, একটু একটু মনে পড়ছে, খুব দুরন্ত ছিল তখন, এখন দেখছি খুব শান্ত। এলা শুধু শান্ত নয়, প্রায় নির্বাক বলা যায়। একবার শুধু সে মায়ের কোনো একটা প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছিল। সেটা না শুনলে ওকে বোঝাও যেত যে ও বোবাই মনে হয়। একটু লম্বাটে মতন মুখ এলার, শ্যামলা রং, চোখ দুটো খুব টানা টানা, কালো আর গভীর। চোখ তুলে সে মাঝে মাঝে মুখের দিকে তাকায়, চেয়েই থাকে, কোনো কথা বলে না। মা রত্নাদিকে জিজ্ঞেস করলেন, তোমারও এই গরমে এখানে বেড়াতে আসা কেন বাপু? আমাদের তো পুজোর সময় আসার কথা ছিল, তখনও উঠলো না, সেজন্যই তো। তাও তো উনি আসতে পারলেন না। রত্নাদি একটুক্ষণ মাটির দিকে চেয়ে রইলেন, তারপর মুখ তুলে বললেন, মাসিমা, শৈলেন খুব অসুস্থ, আর কতদিন বাঁচিয়ে রাখতে পারবো তা জানি না। আমি ভীষণ চমকে উঠলুম। কি শান্তভাবে কথাটা বললেন রত্নাদি। গলার আওয়াজে কোনো রকম দুঃখ বা উচ্ছ্বাস নেই, যেন জীবনের অনেক ঘটনার মতন এটাও একটা সাধারণ ঘটনা। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো মানেই নেই। আমরা যে পরিবেশে মানুষ, সেখানে কোনো স্ত্রীকে প্রকাশ্যে তার স্বামীর নাম উচ্চারণ করতে শুনতুম না এই সময়। কিন্তু রত্নাদি এমন ভাবে শৈলেন কথাটি উচ্চারণ করলেন যেন তার কোনো ঘনিষ্ঠ বন্ধুর নাম। রত্নাদির এই কথা শুনে ইলা এক দৃষ্টিতে তার দিদির দিকে তাকিয়ে কোনো কথা বলেনি। পিকলু তখন একটু দূরে ছোট বোনের সঙ্গে খেলা শুরু করেছে। শৈলেন্দার যে ঠিক কি অসুখ তা বুঝলুম না, তবে শুনলুম যে উনি শুকনো জায়গায় এলে ভালো থাকেন। রত্নাদি অফিস থেকে ছুটি নিয়ে এখানে বাড়ি ভাড়া নিয়ে আছেন। পুরো গ্রীষ্মের 3 মাস এখানে কাটিয়ে যাবেন। ওরা এসেছেন 1.5 মাস আগে। মা রত্নাদিদের চা খাওয়ালেন। তারপর ওরা যখন বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালো, তখন মা আমাকে বললেন, ওদের একটু এগিয়ে দিয়ে তো নীলু। রত্নাদি হেসে বললেন, আমাদের এগিয়ে দিতে হবে না, এতদিনে আমাদের সব চেনা হয়ে গেছে। তারপরই মন বদলে আবার বললেন, আচ্ছা এসো নীলু, আমাদের বাড়িটা চিনে যাবে, মাসিমাকে নিয়ে আসবে একদিন। বিকেল শেষ হয়ে এসেছে। পশ্চিম দিগন্তে যেখানে আকাশ মিশেছে সেদিকে লালে লাল। আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। সারা পথ রত্নাদি আমার সম্পর্কে
অনেক কথা জিজ্ঞেস করলেন। এলা তখনও কোনো কথা বলল না, মনে হয় যেন আমাদের কথা শুনছেও না। মেয়েটা লাজুক না অহংকারী? রত্নাদিদের বাড়িটা বেশ দূরে, একটা বড় মাঠ পেরিয়ে, খুব ফাঁকা জায়গা। স্টেশন থেকে যত দূরে হয় ততই বাড়ি ভাড়া কমে যায়। সেদিন আর রত্নাদিদের বাড়ির মধ্যে যাইনি, রত্নাদিও ডাকেননি ভেতরে। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এসেছিল। রত্নাদি বলেছিলেন, মাঝে মাঝে চলে এসো নীলু, আমরা প্রায় সবসময় বাড়িতে থাকি। আর হ্যাঁ শোনো, ভালো কথা মনে পড়েছে, তুমি কি ট্রেনে চেপে ঝাড়গ্রাম যেতে পারবে? আমি বললুম, আমি তো প্রায়ই যাই। একটা ওষুধ আনতে হবে, এখানে পাওয়া যাচ্ছে না, তুমি এনে দিতে পারবে? আমি তৎক্ষণাৎ বানিয়ে বললুম, আমি তো কালকেই ঝাড়গ্রামে যাব বাজার করে আনতে। তাহলে তো ভালোই হলো। সেদিন ওখান থেকে ফেরার পথে আমি বেশ ভয় পেয়েছিলাম, অথচ ভয় পাওয়ার কোনো কারণই ছিল না। আমি তেমন একটা ভীতুও নই। এবড়ো খেবড়ো পাথর ছড়ানো বড় মাঠটা পেরিয়ে আসবার সময় হঠাৎ সাংঘাতিক ঝড় উঠেছিল। চতুর্দিক শো শো শব্দে কেঁপে উঠল, ঘূর্ণিপাকে উঠতে লাগলো ধুলো। কোনো দিকে কিছুই দেখা যায় না। আমার মনে হলো এখন ছুটতে গেলেই আমি ঠিক দিক ভুল করব। মাঠের মধ্যে ঝড় দেখে ভয় পাওয়ার ছেলে আমি নই, কিন্তু একটু আগেই রত্নাদিদের বাড়ির গেট পেরোবার একটু পরেই আমার মনে হয়েছিল আমার জীবনে একেবারে একটা পরিবর্তন আসছে। আমি সাবালকদের জগতে প্রবেশ করছি। এবার শিগগিরই এমন কিছু ঘটবে যার ফলে বদলে যাবে আমার বাকি জীবনের গতি। এই কথা ভাবতে ভাবতে খানিক দূর আসার পরই আকস্মাৎ ওরকম ঝড় ওঠায় আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। এই যে অন্ধ ঝড়, যার মধ্যে কোনো দিক বোঝা যায় না, এই কি তাহলে আমার ভবিষ্যৎ জীবনের প্রতীক? যাই হোক, সেই সন্ধেবেলা ঠিকঠাক বাড়ি পৌঁছেছিলাম। রত্নাদি যদি ঝাড়গ্রাম থেকে আমাকে ওষুধ আনবার কথা না বলতেন, তাহলে হয়তো পরের দিনই আমার ও বাড়িতে যাওয়া হতো না। যদিও আমার তৃষিত মন চাইছিল মানুষের সঙ্গ, কিন্তু রত্নাদিদের বাড়িতে যাব কি যাব না তা ভেবে ভেবে মন ঠিক করতে আমার 2-3 দিন লেগে যেত। ওষুধ নিয়ে পৌঁছানোর পর যেদিন দেখলুম শৈলেন্দাকে, শৈশবের অস্পষ্ট স্মৃতিতে শৈলেন্দাকে মনে ছিল একজন শক্ত সমর্থ পুরুষ হিসেবে। এখন দেখলুম বিছানার সঙ্গে একেবারে লেগে যাওয়া একটা কঙ্কালসার মানুষ। এক টানা 2-3 মিনিট কথা বলতে পারেন না, তারপরই দারুণ হাঁপিয়ে ওঠে। তবু আমি বিস্মিত হয়ে পড়ি অন্য কারণে। শৈলেন্দা একবারও তার অসুখের কথা বললেন না। মুখে ব্যথা বেদনার কোনো চিহ্ন নেই। অত হাঁপানির মধ্যেও এটুকু সুযোগ পেলেই ঠাট্টা ইয়ার্কি করেন, নিজেও হেসে ওঠেন। এরা অন্য ধরনের মানুষ। রত্নাদি আমার পরিচয় দেওয়ার পর শৈলেন্দা বললেন, ও হ্যাঁ, মনে আছে, তোমার বাবা তো ভীষণ ব্যস্ত মানুষ, সেই সকালে বেরুতেন আর ফিরতেন অনেক রাতে। আমি একদিন জিজ্ঞেস করেছিলুম, দাদা, আপনি আপনার ছেলেদের কাউকে রাস্তায় দেখলে চিনতে পারবেন? সেদিন রত্নাদি আমায় বলেছিলেন, নীলু, তুমি কি রোজ বাজার যাও? তাহলে আমার কিছু আলু আর পেঁয়াজ এনে দেবে, খানিকটা দূরে তো, তাই আমরা রোজ বাজারে যাই না। অবশ্য তোমার যদি অসুবিধে না হয়। কয়েকদিন পর বোঝা গেল আমি যে শুধু আমাদের বাড়িরই হেড অব দ্য ফ্যামিলি তাই নয়, রত্নাদিরাও অনেক ব্যাপারে আমার ওপরে নির্ভর করে। 19 বছর বয়সী 2টি সংসারের দায়িত্ব আমার ওপর। সকাল বিকাল দুবেলাই আমাকে রত্নাদিদের বাড়িতে যেতে হয়। আমাদের বাড়ির কেয়ারটেকারের একটা সাইকেল ছিল, আমি ব্যবহার করতে লাগলাম সেটা, ফলে অনেক সুবিধে হয়ে গেল। অনেক গল্প উপন্যাসে দেখা যায় মধুপুর বা শিমুলতলার মতন জায়গায় বেড়াতে গেলে উঠতি বয়সের ছেলে মেয়েদের মধ্যে একটা প্রেমের ব্যাপার হয়ে যায়, সেটা খানিকটা মধুর বিরহে শেষ হয়। কিন্তু এলার সঙ্গে আমার প্রেম হয়নি। এলা প্রায় আমারই বয়সী, কলেজে সে আমার চেয়ে 1 ইয়ার নিচে পড়ে। আমাদের মধ্যে প্রেম না হোক, বেশ একটা বন্ধুত্ব হওয়া তো স্বাভাবিকই। আমার দিক থেকে ইচ্ছেও ছিল যথেষ্ট, তবু সেরকম কিছু হয়ে উঠল না। এরা সত্যিই বড় কম কথা বলে। ওদের বাড়িতে যখনই যেতুম দেখতুম সে কোনো বই নিয়ে বসে আছে। রান্নাঘরে তাকে রান্না করতে, কুয়ো থেকে জল তুলতেও তাকে দেখেছি, কিন্তু তার বই হাতে নিয়ে বসে থাকা ছবিটি বেশি মনে পড়ে। এলা যে আমার সঙ্গে একেবারে কথা বলতো না তা নয়, চা খাবেন বা আপনাদের বাড়িতে খবরের কাগজ আসে, এই ধরনের মামুলি কথা সে বলতো ঠিকই, কিন্তু তার মনটাকে সে যেন রেখেছিল একটা খড়ির গণ্ডি দিয়ে ঘিরে, যার মধ্যে সে কারুকে প্রবেশ করতে দেবে না।
অনেক সময় কোনো কথা বলে না, সে শুধু আমার চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকতো। সেটাই আমার অদ্ভুত লাগতো। মেয়েরা সাধারণত পুরুষের চোখের দিকে স্পষ্টভাবে তাকায় না। পরের শনিবার কলকাতা থেকে এসে উপস্থিত হলো অজিতদা আর সুকোমলদা। এদের মধ্যে অজিতদা হলো রত্নাদির ছোট ভাই, আর সুকোমলদা তার বন্ধু। শৈলেন্দার আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। রত্নাদির বাড়ির লোকেরাই মাঝে মাঝে ওদের দেখাশোনা করতে আসে। 15 দিন অন্তর একবার, শনিবার বিকেলে এসে সোমবার চলে যায়। যদিও ওরা আসে অসুস্থ শৈলেন্দার খোঁজ খবর নিতে, কিন্তু ওদের ব্যবহারের মধ্যে সেটা বাইরে বেড়াতে আসার মেজাজ থাকে। বাড়ির হই হল্লায় সরগরম হয়ে ওঠে। বাগানে মুরগি কাটা হয়। সন্ধ্যের পর সুকোমলদার ব্যাগ থেকে বেরিয়ে পড়ে রামের বোতল। এমনকি শৈলেন্দাকেও সেই রাম খাওয়ানোর চেষ্টা হয়েছিল। দু চুমুক দিয়েই শৈলেন্দা দারুণ কাঁদতে শুরু করেছিল। সুকোমলদা সদ্য ডাক্তারি পাশ করে হাউস সার্জন হয়েছে তখন। এই ধাপধারা গোবিন্দপুরে এসে তার চালচলন বিধান রায়ের মতন। শৈলেন্দার বুক পিঠ পরীক্ষা করে গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন, শুনুন জামাইবাবু, আমি যা বলছি তা যদি ঠিকঠাক মেনে চলেন তাহলে 2 সপ্তাহের মধ্যে আপনাকে আমি খাড়া করে দেব। শৈলেন্দা হেসে বলেছিলেন, ওরে, অনেক টাকা খরচ করে অনেক বড় ডাক্তার দেখিয়েছি। আমি কি ছেলে মানুষ যে আমাকে মিথ্যে স্তোত্রবাক্য দিয়ে ভোলাবি? এখানে এসেছিস, একটু আনন্দ ফুর্তি কর, কাল তোরে সবাই মিলে চিকি কর, ঘুরে আয়। প্রথম দিন গালুডিতে পৌঁছানোর 1 ঘন্টা বাদে আমি দেখেছিলাম সুকোমলদা এলাকে বিরক্ত করতে শুরু করে দিয়েছে। আমি না হয় খুব লাজুক, কিন্তু সুকোমলদা, ও তো গল্পের বাইরের চরিত্রের মতন। স্বাস্থ্য ভালো, ডাক্তারি পাশ করেছে, পরিপূর্ণ সার্থক একজন যুবক। সে এলার মতন একজন যুবতী মেয়েকে দেখলে প্রেম না হোক একটু ফষ্টি নষ্টি তো করতেই চাইবে। আমার সামনেই সুকোমলদা এলার পিঠে এক চাপড় মেরে বলল, এই মেয়েটা এত লাজুক কেন, কথাই বলে না। সেদিন আমিও বাড়িতে বেশিক্ষণ থাকিনি। পরের দিনও সকালে ও বাড়িতে যাইনি অন্য দিনের মতন। বাজার টাজার করার জন্য আর তো আমার প্রয়োজন হবে না, 2 জন শক্ত সামর্থ্য পুরুষ মানুষ এসে গেছেন যখন। বিকেলবেলা অজিতদা আর সুকোমলদা পিকলু আর এলাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির। মার সঙ্গে অনেকক্ষণ গল্প করলো। তারপর সুকোমলদা আমাকে বলল, নীলু, তুমি আমার সঙ্গে চলো, আমরা একটু বেড়াবো। একথা ঠিক, সুকোমলদা কখনো আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করেননি। আমাকে সে প্রতিযোগী হিসেবে ভাবেনি মোটেই। সে কথা সে ভাববেই বা কেন? আমি তো এলার প্রেমিক ছিলাম না, এমনকি বন্ধুও হতে পারিনি। ফাঁকা রাস্তা দিয়ে বেড়াবার সময় সুকোমলদা এলার কাঁধ জড়িয়ে ধরত। আমাকে ধর্তব্যের মধ্যেই গণ্য করতো না, বোধহয় আমাকে মনে করতো ছেলে মানুষ। এলাকে সুকোমলদাকে দেখে গদগদ হয়ে যায়নি? স্বভাব পাল্টায়নি সে? সুকোমলদার মতো একজন আকর্ষণীয় উৎসাহী যুবককে দেখে প্রগল্ভা হয়ে ওঠেনি সে? সুকোমলদা তার কাঁধ জড়িয়ে ধরলে সে আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। রেগে চেঁচামেচিও করেনি, আবার প্রশ্রয়ও দেয়নি। গালুডিতে আমাদের থাকার কথা ছিল 20-21 দিন। আমার ছোট ভাই বোনেরা 10-12 দিনের মধ্যেই অতিষ্ঠ হয়ে উঠেছিল। ওই বয়সে প্রকৃতি বেশি ভালো লাগে না। বন্ধু টন্ধুর অভাবেই ওরা চঞ্চল হয়ে পড়েছিল। রোজই বায়না ধরত, মা, আর ভালো লাগছে না, এবার ফিরে চলো। মা বলতেন, এত খরচপত্তর করে আসা, এর মধ্যেই ফিরে যাব কি রে? দাঁড়া, আগে তোদের বাবা আসুক, এখানকার জল খুব ভালো। বাবা আসবেন আসবেন করেও আর আসতে পারছিলেন না। চিঠিতে জানিয়েছিলেন, থাকো, আরো কয়েকটা দিন থেকে যাও। এক পক্ষকাল ঘুরে যাওয়ার পর অজিতদা আর সুকোমলদা এবার এলো কলকাতা থেকে। এবারে সঙ্গে আর এক বন্ধু, তার নাম সৌমিত্র। সে খুব ভালো গান করে। শনিবার সন্ধেবেলা বসলো গানের আসর। পরের রবিবার পূর্ণিমা। ঠিক হলো সেদিন বাগানে চাঁদের আলোয় পিকনিক হবে। সুকোমলদা আমাকে বলল, নীলু, তুমি বাড়িতে বলে আসবে কাল রাতে তোমার ফেরা হবে না। বেশি রাত হয়ে যাবে, তুমি এখানেই শুয়ে থাকবে, কিংবা আমরা সব সারা রাত জেগে থাকতে পারি। মা অবশ্য আমার বাইরে রাত কাটানোর প্রস্তাবে রাজি হননি। অন্যান্য কারণ ছাড়াও ডাকাতির ভয় আছে, আমাদের বাড়িতে আর কোনো পুরুষ মানুষ তো নেই। মা বলেছিলেন 11টার মধ্যে ফিরে আসিস। রত্নাদিও রাত্রির বেলা বাগানে পিকনিক করার ব্যাপারে ভালোভাবে গ্রহণ করেনি। সন্ধ্যের দিকে তিনি বলেছিলেন, অজিত, তোরা বরং সমস্ত জিনিসপত্র নিয়ে পাহাড়ের দিকে চলে যা। জানিস তো তোর জামাইবাবু এসব হইচই কত ভালোবাসত। এখন নিজে জয়েন করতে পারে না, ঘরে শুয়ে শুয়ে সব আওয়াজ শুনবে, মনটা খারাপ লাগবে। এ কথা শুনে সুকোমলদার সাহায্য বলেছিল, তুমি বলছো কি মেজদি? এই ব্যাপারটা আমরা ভাবিনি।
জামাইবাবু অসুখটা তো বেশিরভাগ সাইকোলজিক্যাল। আজ ওকে আমরা পিকনিকে নিয়ে আসবো, বাগানের খাটে শুয়ে থাকবে। শৈলেন্দা সব শুনে খুব উৎসাহ দেখিয়ে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আজ আমি বেশ ভালো আছি। কতদিন খোলা আকাশের নিচে শুয়ে চাঁদের আলো দেখিনি, আমি যাব। কেন যে পিকনিকে আমি খুব আনন্দ পাইনি, শৈলেন্দা বারবার কাশছিলেন। সুকোমলদা আর সৌমিত্রদা রামের বোতল আর গান নিয়ে নিজেদের মধ্যে মশগুল হয়ে রইল। একবার তারা এলাকে খুব পিড়াপিড়ি করতে লাগলো গান গাইবার জন্য। এলা কিছুতেই গান গাইবে না। ওরা এলার হাত ধরে প্রায় টানতে টানতে নিয়ে গেল এলাকায়, জোর করে এনে একটা ঘাসের ওপর বসিয়ে দিল। এলা মুখ গোঁজ করে রইল। তবু আমার মনে হলো কয়েকজন অত্যাচারী পুরুষ এলাকে বন্দি করে রেখেছে। কিন্তু আমি কি করব? আমি তো এলার প্রেমিক নই, বন্ধুও নই। রাত 10:30টার সময় আমি উঠে পড়লুম। অন্য কারুর কাছে বিদায় নেওয়ার কোনো দরকার নেই। আমি শুধু রত্নাদিকে বললুম, আমি যাচ্ছি রত্নাদি, মা চিন্তা করবেন। রত্নাদি একটু আপত্তিও করলেন না। বললেন মাথা নেড়ে, তোমার কাছে টর্চ আছে তো নীলু? গেটের কাছে এসে দেখি সেখানে এলা দাঁড়িয়ে। কাঁদছিল কি কি জানি, আমি তার চোখ দেখিনি। জায়গাটা বেশ অন্ধকার, কোনো মেয়ের মুখের ওপর টর্চও ফেলা যায় না। আমাকে দারুণ চমকে দিয়ে এলা বলল, তোমার সঙ্গে একটা কথা আছে। আমি শুকনো গলায় বললাম, আমার সঙ্গে? হ্যাঁ বলো। আমার মুখের দিকে বড় বড় দুটো চোখ মেলে এলা বলল, অন্ধকারের মধ্যেও যেন আমি দেখতে পেলুম তার কালো চোখের গভীরতা। একই রকম ভাবে পল অনুপল খরচ হতে হতে কত সময় কেটে গেল কে জানে। এক সময় অজিতদা এলো। এলা, তোমাকে সুকোমল ডাকছে, এই বলে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমরা দুজনেই মুখ ঘোরালাম সেদিকে। অজিতদা নিরীহ ভালো মানুষ ধরনের, তার বন্ধুরা কিসে খুশি হয় তাই দেখার জন্যই সবসময় সন্ত্রস্ত। এলা আমাকে বলল, আজ থাক, তুমি কাল আসবে, কাল সকালে ওরা চলে গেলে তারপর বলবো। ঠিক এসো। সে রাতে কি আমি ঘুমোতে পেরেছিলাম একটুও? শুধু বিছানায় শুয়ে ছটফট করেছি। চোখের সামনে শুধু ভেসে উঠেছে গেটের কাছে সেই দৃশ্যটা। একাকী এলা ওখানে আমার অপেক্ষায় দাঁড়িয়েছিল। এতদিন বাদে সে একসঙ্গে অতগুলো কথা বলেছিল, যেন ঠিক সেই মুহূর্তে সে খড়ির গণ্ডিটা মুছে দিয়ে কাছে ডেকেছিল আমাকে। আসলে রাত্রিরে বিছানায় শুয়ে সকলেই কোনো এক সময় ঠিক ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙলো তখন সকাল 8টা বেজে গেছে। মা আমাকে ডেকে তুলে বলল, চা খাবি? আজ আর বাজারে যেতে হবে না। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, বছরের প্রথম বৃষ্টি। বাইরের দিকে তাকালে আরামের আমেজ লাগে। অন্যান্য দিন সকাল 9টার মধ্যেই চচ্চড়ে রোদে একেবারে ঝলসে যেত চারদিক। আজ সজল স্নিগ্ধ রঙে ছেয়ে আছে পৃথিবী। গাছপালার আর রুক্ষ মাটি হ্যাংলার মতন চো চো করে টেনে নিচ্ছে বৃষ্টির পানীয়। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছি বটে, কিন্তু আমার বুকের মধ্যে সব সময় বেজে চলেছে একটা দামামা। এলা আমাকে কিছু বলবে, এলা আমাকে কিছু বলবে। কি বলবে এলা? এমন কোনো কথা যা অজিতদার সামনে বলা যায় না। অন্ধকারে গেটের সামনে দাঁড়িয়েছিল আমারই অপেক্ষায়। আমি কি এতখানি যোগ্য? এর আগে সে তো একবারও অন্তরঙ্গ সুরে কথা বলেনি আমার সঙ্গে। মাঝে মাঝে শুধু স্থিরভাবে তাকিয়ে থেকেছে। আমি কি ওর চোখের ভাষা বুঝতে পারিনি? বৃষ্টি থামলো 9:30টার পর। এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়া যায়। মনটা যদিও ছুটে যেতে চাইছে, কিন্তু আরো একটুক্ষণ অপেক্ষা করাই ঠিক করলুম। 10টার পর অজিতদারা বেরিয়ে ট্রেন ধরতে যাবে। এখন গোছ কাজ চলছে, এই সময় গিয়ে পড়লে কোনো কথাই হবে না। তাছাড়া সুকোমলদা হয়তো আমাকে স্টেশন পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইবে। আগেরবার তাই করেছিল। থাক, আরেকটু দেরি করে যাওয়াই ভালো। অজিতদারা বেরিয়ে পড়ুক বাড়ি থেকে। এলাও সেই কথাই বলেছিল, ওরা চলে গেলে। আমাদের বাড়ির কাছ দিয়েই ট্রেন লাইন গেছে। কখন কোন ট্রেন যায় আসে তার আওয়াজ শুনতে পাই। কলকাতার ট্রেনের জন্য কান খাড়া করে রইলুম। তার মধ্যে আবার বৃষ্টি এলো ঝেপে। এবারের আর বড় বড় ফোঁটা নয়, এখন বেশ জোরে জোরে বাতাস বইছে। তার সঙ্গে ঢেউয়ের মতন আসছে বৃষ্টি। এরই মধ্যে ঝমঝমিয়ে চলে এলো কলকাতার ট্রেন। বাড়িতে ছাতা বা রেনকোট নেই, কিন্তু একদিন বৃষ্টিতে ভিজলে কিছু আসে যায় না। জামাটা গায়ে চড়িয়ে বললুম, মা একটু বেরোচ্ছি। মা বললেন, এই বৃষ্টির মধ্যে কোথায় যাবি? বললুম যে আজ আর বাজারে যাওয়ার দরকার নেই, ডিমের ঝোল করে দেবো। একটু রত্নাদিদের বাড়ি থেকে ঘুরে আসি মা। এই বৃষ্টি মাথায় করে? কালই তো মাঝরাত্রির পর্যন্ত সেখানে ছিলি, আজ সকালে আবার যেতে হবে কেন? আমি চুপ করে রইলুম।
কাল অত রাত করে ফেরার পর আজ সকালে আবার ছুটে যাওয়ার কি যুক্তি আমি দেখাবো? আমি এখন হেড অফ দ্য ফ্যামিলি, যখন যেখানে খুশি যেতে পারি। এর আগে মায়ের কাছে কোনো যুক্তি দেখাবার প্রয়োজন হয়নি, কিন্তু এখন রত্নাদিদের বাড়ির কথা একবার ফোনে বলে ফেলেছি যখন, দারুণ লজ্জায় আমার ছেয়ে ফেললো। কেন সেখানে যেতে চাই তা মাকে বলা যাবে না। চুপ করে বসে রইলুম বারান্দায়, কিন্তু বৃষ্টির রূপ দেখার মন আমার নেই। এই বৃষ্টি আমার অসহ্য লাগছে। আগে কোনোদিন আমার বৃষ্টির ওপর এত রাগ হয়নি। অজিতদাদের ট্রেন ধরতে হবে, তারা নিশ্চয়ই বৃষ্টির জন্য অপেক্ষা করেনি। এতক্ষণে বাড়ি ফাঁকা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রত্নাদি রয়েছে রান্নাঘরে, পিকলু বারান্দায় খেলছে, আর এলা একটা বই সামনে নিয়ে বসে আছে। নিশ্চয়ই সে বারবার চোখ তুলে দেখছে গেটের দিকে। সামান্য বৃষ্টির জন্য আমি তার কাছে যাইনি, নিশ্চয়ই সে আমাকে কাপুরুষ ভাবছে। একবার ইচ্ছে হচ্ছিল মাকে কিচ্ছু না বলে ছুটে চলে যাই, কিন্তু বৃষ্টির আর হাওয়ার বেগ দুটোই বেড়েছে। এর মধ্যে কিনা বিনা কাজে বেরোনো খুবই অস্বাভাবিক। আমি তো সেরকম গোয়ার বা অবাধ্য ধরনের ছেলে ছিলাম না। সেই বৃষ্টি থামলো প্রায় 1:45। মা তখনই আমাকে খেতে ডাকলেন। এই সময় কারুর বাড়িতে যাওয়া ঠিক নয়। 12টা থেকে 3টে এই সময় অযাচিতভাবে কেউ কারুর বাড়িতে যায় না, এরকম একটা অলিখিত নিয়ম আছে। ও বাড়িতে গেলে রত্নাদিই হয়তো আমাকে প্রথম দেখবেন, একটু অবাক হয়ে তাকাবেন, কিংবা দুপুরবেলা ও বাড়ির দরজা বন্ধ থাকবে। আমি দরজায় ধাক্কা দিলে ঘুম থেকে উঠে এসে রত্নাদি জিজ্ঞেস করবেন, কি ব্যাপার? 2:30টার সময় আবার বৃষ্টি ফিরে এলো, এবার বেশ হালকা ঝিরঝিরে। কে বলবে গতকাল দুপুরে এই অঞ্চলে কি প্রচন্ড গরম ছিল, এখন বেশ ঠান্ডা ঠান্ডা শিরশিরে ভাব। জানলার পাশে এসে আমাদের কেয়ারটেকার লটপট সিং জানালো, এরকম সারাদিন ধরে বৃষ্টি এই অঞ্চলে সাধারণত হয় না, এ যেন বঙ্গাল বারিশের মতন। আমি তখন প্রতিজ্ঞা করে ফেলেছি, বৃষ্টি থামুক বা না থামুক, ঝড় বজ্রপাত যা কিছু শুরু হোক, 3টে বাজলেই আমি বেরোবো। মা, আমি যাচ্ছি বলে উত্তরের অপেক্ষা না করে আমি চলে এলাম গেটের বাইরে। বৃষ্টি থামেনি, জোরও হয়নি। সাইকেলটা নেওয়ার কথা মনেই পড়েনি। আমাদের বাড়ির রাস্তাটুকু ছাড়াবার পরেই আমি দৌড় শুরু করে দিলাম। অন্ধকারে গেটের সামনে দাঁড়িয়ে এলা আমাকে বলেছিল, তোমার সঙ্গে কথা আছে। এখনো নিশ্চয়ই সে আমার অপেক্ষায় গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। রত্নাদিদের বাড়ির কাছে এসে দেখলাম গেটটা হাট করে খোলা, ভেতরে দরজাটাও খোলা। আমার বুকটা থক করে উঠল, কি যেন একটা কিছু ঘটেছে। তারপর লক্ষ্য করলুম বাগানের মধ্যে একটা ট্রাক দাঁড় করানো। আমি গেটের কাছে পৌঁছতেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো অজিতদা। এ কি, অজিতদারা যায়নি সকালের ট্রেনে? কেন? অজিতদা আমাদেরকে বলল, তুমি এসে পড়েছো, তোমাদের বাড়িতে লোক পাঠাতে যাচ্ছিলুম। একটু থেমে মাটির দিকে চোখ করে নিচু গলায় বলল, 10:30টার সময় শৈলেন্দা মারা গেছেন। আমার 19 বছরের জীবনে সবচেয়ে বড় শোক অনুভব করেছিলাম সেই মুহূর্তে, শৈলেন্দার জন্য। এটা মৃত্যুর বাড়ি, এখানে অন্য কোনো কথা হবে না। এলা আমাকে তার সেই কথাটা বলতে পারবে না। 10:30টার পর অনেকটা সময় কেটে গেছে, কান্নাকাটির পালাও চুকে গেছে। এখন সবাই নানা রকম ব্যবস্থা করতে ব্যস্ত। রত্নাদিকে অন্য দিকের মতোই শক্ত দেখলুম, তিনি জিনিসপত্র বাঁধাছাদা করছেন। সন্ধ্যের আগেই ওরা ট্রাকে করে সবাই মিলে রওনা হবেন কলকাতার দিকে। কি একটা ইন্স্যুরেন্সের ব্যাপারে শৈলেন্দার দেহ কলকাতায় নিয়ে গিয়ে পোড়ালেই সুবিধে হবে। আমি এক ফাঁকে বেরিয়ে গিয়ে মাকে নিয়ে এলুম এ বাড়িতে, তারপর চুপ করে দাঁড়িয়ে রইলুম বাগানে। আমার আর কিছুই করার নেই। এলার সঙ্গে কয়েকবার চোখাচোখি হয়েছে, তার দৃষ্টির ভাষা আমি বুঝতে পারিনি। তাতে কি ভর্ৎসনা ছিল, কিংবা এলা কাল রাতের কথা ভুলে গেছে, আমাকে সে আর কিছু বলতে চায় না? ওদের ট্রাক গালুডি ছেড়ে চলে যাওয়ার পর প্রথম এলা এলো আমার চোখে। জামার হাতায় যতবার চোখ মুছি, তবুও যেন আমার চোখের জল কিছুতেই মুছছে না। তারপর আর কোনোদিন আমি এলাকে দেখিনি। রত্নাদি কোথায় থাকেন তাও জানি না। আমাদের সঙ্গে যোগাযোগ রাখার কোনো প্রয়োজনীয়তা ওরা বোধ করেননি, সেটাই তো স্বাভাবিক। আমার জীবনে সেই প্রথম একটি নারী আমাকে বলেছিল, আমাকে সে নিরালায় কিছু জানাতে চায়। কি বলতে চেয়েছিল এলা, আমি কিছুতেই তা অনুমান করতে পারি না আজও। হয়তো খুবই সাধারণ কোনো কথা, বোধহয় কোনো বই চাইতো, কিন্তু অজিতদাকে দেখে থেমে গিয়েছিল কেন, সেই কথাটা শোনা হয়নি। এলাকে আর কখনো দেখিনি, তাই আজও আমার জীবনে একটা শূন্যতা বোধ রয়ে গেছে। বৃষ্টির দিনে মনে পড়ে, শূন্যতা বোধটা আরো বেড়ে যায়। জানা যায়নি একজন নারীকে সে কিছু বলতে চেয়েছিল,
আমার শোনা হয়নি। কেমন লাগলো আজকের নিবেদন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।